आपकी আদালতে কংগ্রেস নেতা সচিন পাইলটের উপর অভিযোগ হলো যে ইনি দরকারের সময় নিজের বন্ধুদের পাশে থাকেননি। সচিন, একটা ছবি আমি আপনাকে দেখাতে চাই। এই ছবিটাতে আপনি আছেন। কংগ্রেস পার্টিতে একটা সময় আপনার যত বন্ধু ছিল সবাই আছে। এই বন্ধুরা বলেন যে সচিন তো ধোঁকাবাজ, আমরা সবাই বিজেপিতে চলে গেছি, এখনো কংগ্রেসে আছে। আরপি সিং, মিলিন্দ দেওরা, জ্যোতিরাজ সিন্ধিয়া, কোথায় গেল সেই দিনগুলো? বিশ্বাস তো দলের প্রতি, তাই না? সেটা আমি পূরণ করেছি। আর তাছাড়া প্রত্যেক ব্যক্তি, তা সে কারোর বন্ধু হোক, কারোর ভাই হোক, প্রত্যেকটা মানুষের সে অধিকার আছে যে কোন বিচারধারাকে মেনে সে কাজ করতে চাইছে, কোন দলকে যোগদান করতে চাইছে। আর এরকম হাজারটা উদাহরণ আছে। কোনো লোক পার্টি ছেড়ে যায়, কেউ যোগদান করে, এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। আর সময় বলে দেবে যে কার সিদ্ধান্ত ঠিক ছিল আর কার ভুল ছিল। কারণ যে অন্তিমে যে বিচার করবে সে একমাত্র জনতাই বিচার করবে যে আপনার সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল ছিল, প্রথমত। দ্বিতীয়ত, আমি আপনার সাথে সহমত রাখি না রজতবাবু। আপনি 3-4-5 জন লোকের নাম দেখিয়ে বললেন যে এরা সব এক এক করে কংগ্রেস পার্টি ছেড়ে প্রশ্নটা আমাকে করেছেন। আর যখন কপিল সিব্বল বাবু, গুলাম নবী আজাদজি, ক্যাপ্টেন অমরিন্দর সিং জি পার্টি ছেড়ে গিয়েছিলেন, তখন আপনি বয়স্ক নেতাদের কাছে জানতে চান যে তারা কবে ছেড়ে যাচ্ছেন। গুলাম নবী আজাদকেও আপকি আদালতে ডেকেছিলাম, ঠিক এই জায়গাতেই উনি বসেছিলেন। আর আমি ওকে প্রশ্ন করেছিলাম, আর উনি বলেছিলেন যে আমি এই জন্য পার্টি ছেড়েছি কেননা আমাকে বলা হতো 24 ঘন্টা মোদিকে গালি দাও। দেখুন, যে ব্যক্তি পার্টি ছেড়ে গেছে সে নিজের কথাকে জাস্টিফাইড করার জন্য কিছু না কিছু তো বলবে। প্রথম কথা, একই কথা মিলিন্দ দেওরাও বলেছিলেন যে আমাদের বাধ্য করা হয় যে প্রত্যেকটা ব্যাপারে মোদিকে গালি দাও। আর উনি এটাও বলেছিলেন যে মোদিজি যদি বলেন কংগ্রেস খুব ভালো দল, তাও ওনাকে গালি দাও। না, আমি বললাম না, যে ব্যক্তি যে সিদ্ধান্ত নেয় সেটাকে জাস্টিফাই করার জন্য নিজের বক্তব্য রাখে। কিন্তু আমি ব্যাপারে সহমত রাখি না যে আমাদের এরকম বলতে বলা হয়। কিন্তু বিপক্ষ থেকে এরকম গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে। সঠিক বিষয়ে সিদ্ধান্তে কোনো ইস্যুর উপর পাবলিকের সাথে আমাদের মতামত রাখা উচিত, কারণ এটা একটা উজ্জ্বল গণতন্ত্রের লক্ষণ। আমরা যদি সব কথাতেই হ্যাঁ হ্যাঁ বলতে থাকি তাহলে কিসের বিপক্ষ? আমরা যদি সব কথাতেই হ্যাঁ বলে মেনে রাখি, নিজেদের মতামত না রাখি, নিজের কথাকে না রাখি। আর একটা দেশে সবসময় দুটো মত থাকাও দরকার। সংবাদ হোক, ডিবেট হোক, নির্ণয় বেরিয়ে আসবেই, তবে তো আরো ভালো পরিণাম মিলবে। আর সব লোক যদি একই কথা বলে হ্যাঁ করতে থাকে তাহলে কিসের বিপক্ষ, কিসের ডেমোক্রেসি? দেখুন, বক্তব্য রাখা খারাপ বিষয় নয়, কিন্তু এই কথা সত্যি যে কংগ্রেসের পার্টি থেকে অনেকে চলে গেছে আর নতুন লোক পার্টিতে যোগদানও করেছে। আর আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা সময় সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। কিন্তু যদি আমার কথা বলেন রজতবাবু, 23-24 বছর ধরে আমাকে পার্টি যেখানে যখন বলেছে সেখানে আমি মজবুতির সাথে লড়েছি, প্রচুর কাজ করেছি, মন দিয়ে কাজ করেছি। রাজ্যে, কেন্দ্রে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এখনও পরিশ্রম করতে, কাজ করতে কখনো সংকোচ করিনি। আর যখন আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন আমি সেটা পুরো করেই ছাড়ি, আর সর্বশক্তি দিয়ে করি। আমি কোনোদিন পেছনে ফিরে তাকাইনি, কেননা আমি মনে করি কর্মই হলো সব। আপনি কর্ম করলে। আর তাছাড়াও রজতবাবু, আপনি বলেন এই পদ পেলেন না, ওই পদ। দেখুন, কোনো পরিশ্রমই খারাপ হয় না, কোনো মেহনত নষ্ট হয় না। আপনি মেহনত করবেন আর পাবলিক সব কিছু দেখতে থাকে। সেজন্য আমরা যে দিশার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে আমাদের সংঘর্ষ করতে হবে, কারণ নির্বাচন আসছে। আমরা বিপক্ষে 10 বছর ধরে আছি, কিন্তু এটা নয় আমরা একটা বা দুটো নির্বাচনে হেরে গেলে তাতে আমাদের ভাগ্য নির্ধারিত হতে থাকবে, সময় বদলে যেতে থাকে। দেখুন সচিন, আমি মানছি যে আপনি যেটুকু দায়িত্ব পেয়েছেন, আপনাকে পার্লামেন্টের মেম্বার বানানো হয়, আপনাকে কেন্দ্র সরকারের মন্ত্রী বানানো হয়, বা রাজস্থানের ডেপুটি চিফ মিনিস্টার বানানো হয়। এছাড়া 7 বছর স্টেট প্রেসিডেন্ট থেকেছেন। আপনি সব জায়গায় পরিশ্রম করেছেন, ভালো কাজ করেছেন, পার্টির জন্য অনেক কিছু করেছেন। এই জন্যেই লোকে জানতে চায় যে যারা আপনার সাথে ছিল ওরা এক এক করে ছেড়ে চলে গেল কেন? তা সে মিলিন্দ দেওরা হোক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হোক, বা জিতেন প্রসাদ হোক, আরপিএন সিং হোক, এরা সব যুব নেতা ছিলেন। এদেরকেও পার্টি দায়িত্ব দিয়েছে, কোনো তো কারণ থাকবে। দেখুন, কোনো না কোনো অসন্তোষ তো হবেই, কিছু কিছু অসম্মতি থাকবে, অসুবিধা থাকবে। আবার হতে পারে যে ওদের মনে হচ্ছে যে আমার রাজনৈতিক ক্যারিয়ার এইদিকে নেই, ওদিকে আছে। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু শুধু 5 জনের মধ্যে সীমাবদ্ধ কেন করব? প্রচুর লোক কংগ্রেস পার্টিতে যোগদানও করছে, আলাদা আলাদা দল থেকে, আলাদা আলাদা জায়গা থেকে কংগ্রেস পার্টিতে যোগদান করছে। এটা নির্বাচন আগে হবে, এটা নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই না। দেখুন, যখন নির্বাচন হয়, যেমন পাঞ্জাবের ভোট ছিল, অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী ছিলেন,
মাঝ রাস্তায় ওনাকে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হয়। আর যে সিদ্ধুজি পাশে এসে দাঁড়ায় সেও আজকাল বিদ্রোহ করছে। ও তো দেখুন এরকমই হয়। রাজনীতিতে কখনোই কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে কী হবে। বর্তমান যুগে যা ঠিক করা উচিত, আর প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা। আপনি কোনো একজন ব্যক্তিকে দেখে বাকিদের মাপতে পারেন না। প্রত্যেক মানুষেরই স্বভাব আলাদা, প্রত্যেকের কাজ করার পদ্ধতি আলাদা। তো যেটা যা সিদ্ধান্ত নেওয়ার নিক, আমি আমার সিদ্ধান্ত নেব আর আমি সেটার উপর কাজ করছি। আপনার কি মনে হয় না যে রণনীতি নিয়েও কিছু ভুল ভ্রান্তি হয়েছে? যেমন মধ্যপ্রদেশের নির্বাচনের জন্য কমলনাথজিকে সবাই ব্লেম করছে। উনি সমস্ত ক্যাম্পেইন চালান, নিজের হিসেবে ক্যাম্পেইন করেন, কাউকে নাক গলাতে দেননি, এই জন্যেই এই হার। দেখুন, হারে তো অনেক কারণ আছে, এই বিষয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু আমি মনে করি না কোনো একজন ব্যক্তি নির্বাচন যেটা হারাতে পারেন। একটা বড় দল যেখানে এত নেতা আছে, একত্রিত নেতৃত্ব যখন একসাথে লড়ে, যদি জেতে তো সবাই জিতবে, হারে তো সবাই হারবে। আর জয়বীর শেরগিল উনিও পার্টি ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের সমস্যা, কংগ্রেসে যখন ছিলাম আমাদের সেনাবাহিনীর সেনাপতি ছিল রাহুল গান্ধী, এমন এক সেনাপতি যে নিজের দলেই গুলি চালিয়ে দেয়। বাজে কথা। দেখুন, আসলে রাহুল গান্ধীকে যে যাই বলুক, আমি জানি গত 20 বছর ধরে একসাথে আছি, উনি সর্বদাই যুব সমাজকে সুযোগ দিয়েছেন। আর যেই লোকদের আপনি আলোচনা করছেন তারা তো সব পরিচিত লোক। এরকম বহু যুবক আছে এই দেশে, কেউ পৌরতে আছে, কেউ পার্ষদায়, কেউ গ্রাম পঞ্চায়েত, কেউ বা বিধায়ক, যাদের কথা আপনি চেনেন না। এদের এগিয়ে আসার সুযোগ দিয়েছেন, যুব কংগ্রেসে নির্বাচন করিয়েছেন। আজকে পৃষ্ঠভূমি যাদের রাজনৈতিক ছিলই না, সেই সব লোকেরা এগিয়ে আসার সুযোগ পেয়েছে। কেন কি আপনার বিপক্ষে আছি, আমাদের ভোট জিততে পারিনি, তাই খুব সহজ আরোপ লাগানো। কিন্তু একটা সময় ছিল যখন কংগ্রেসের সরকার ছিল, তখন যা করতো সবকিছু ভালো ছিল। তো এরকম সময়ের সাথে সাথে মানুষের বদলানো উচিত নয়। অবস্থার পরিবর্তন হয়, কিন্তু আমাদের নিজের আদর্শ দৃঢ় থাকা উচিত। মনে কিছু থাকলে সামনাসামনি বলে দেওয়া উচিত। আরে ভাই, বলো যে এখানে আমার ভালো লাগছে না, ওখানে আমার বেটার অফার আছে, সত্যি সত্যি বলে দিলেই হয়। কিন্তু নিজের নেতাকে গালাগালি দিয়ে যাওয়া, এটা ঠিক নয়। 2013-তে যেমনটা আপনি বললেন যে আমাদের 21 জন এমএলএ জেতে, আর 2018-তে পার্টিকে আপনিই দাঁড় করান। আর যদি বিগত 8 বছরে দেখা যায় যে কোন রাজ্য সরকারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তবে সেটা রাজস্থান সরকারকে নিয়েই হয়েছে। আমরা আপনাকে বহুবার দেখেছি ধর্নাতে, আন্দোলনে, আর আজকে আপনি এই ওয়ার্ল্ড ফেমাস শো আপকি আদালতে এসেছেন। তো আপনি বলুন স্যার, আপনাকে সিএম না বানানোটা আপনার প্রতি ন্যায় হয়েছে না অন্যায়? কারণ সেই সময় তো সব জায়গাতে আপনাকেই দেখা যেত যে সচিন পাইলট সব জায়গাতে আন্দোলন করছেন। দেখুন, আমি এই কথাটা আমি আগেও বলেছি, আবার বলছি, যে মাথায় যা লেখা আছে তাকে কেউ আটকাতে পারবে না, আর যা লেখা নেই সেটা কেউ দিতে পারবে না। আর দ্বিতীয় কথা, আসল ন্যায় আর অন্যায় যিনি করবেন তিনি উপরে বসে আছেন, উনি করতে পারেন। তো আমাদের তো প্রাণ খুলে পরিশ্রম করা দরকার, আর লোকেদের ভালোবাসা পাওয়া যায়, সমর্থন পাওয়া যায়। এর থেকে বড় পুঁজি এই পৃথিবীর আর কিছু নেই। বাকি পদ পাই না পাই পরের কথা, যা হবে ভালোই হবে। কিন্তু জীবনের প্রতিদিন সন্তোষজনক হওয়া উচিত, মানুষের অভিশাপ যেন না লাগে, আর মন আর মাথা যেন শান্ত করে কাজ করা উচিত। আপনি এটুকু করে নিন, তাহলে জীবন সফল। বাকি পদ তো, আর আপনি বলছেন পদ, এরকম কত লোক আছেন বড় বড় পদে বসে আছেন, কেউ কাউকে জানে না, নামও মনে রাখে না। অন্তত প্রভুর কৃপায় আমি সব জায়গায় যাই যেখানে ভগবানের আশীর্বাদ পাই, স্নেহ পাই, ভালোবাসা পাই। আর এটা একটা আলাদা শক্তি প্রদান করে রাজনৈতিক কর্মকর্তাদের কাজ করার জন্য। আপনি করলেন, ফল অন্য কেউ পেল? এরকম নয়, সকলে মিলে পরিশ্রম করেছে। আর এরকম হতে পারে যে এর থেকেও বড় ফল কোথাও বসে আছে আমাদের জন্য। ঠিক আছে, আপনি স্যার, আপনার ইন্টারনেটে একটা ভিডিও আছে যেটাতে আপনি 51 মিটার লম্বা পাগড়ি মাত্র 2 মিনিটেই বেঁধে নিয়েছেন। তাহলে আমি চাই যে আপনি এটা একবার এখানে করে আরে না, দেখান। ঠিক আছে।